সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। রাস্তায় বেরিয়ে কিছুটা যেতেই দূর থেকে শুনতে পেলাম খুব চিৎকার চেঁচামেচি। একটু এগোতেই নজর পড়ল সমস্ত লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম না যে কি হয়েছে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না কাছাকাছি না যাওয়া পর্যন্ত। যাই হোক, তাড়াতাড়ি এগোলাম। সেই জায়গার অনেকটা কাছে পৌঁছাতেই শুনতে পেলাম একটা মেয়ের কণ্ঠস্বর। মেয়েটা খুব কাঁদছে আর বলছে, আমায় ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসি না, আমায় যেতে দাও। তারপরই শুনতে পেলাম একটা ছেলের আওয়াজ। ছেলেটা বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। চলো সোনা, আমার সাথে চলো। চলো, আমার সাথে চলো। এই কথাগুলো কানে আসতে আসতে আমি পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে কথাগুলো আমার কানে আসছিল। প্রচুর লোকজন ভিড় করে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। মনে হচ্ছে সবাই যেন মন দিয়ে রিয়েলিটি শো দেখছে। যাই হোক, আমিও সবার মতো বিষয়টা দেখতে লাগলাম আর কি হয়েছে বোঝার চেষ্টা করলাম। এইরকম কথা কাটাকাটি হতে হতে দেখি ছেলেটা রাস্তার মাঝখানে মেয়েটার হাত ধরে টানাটানি শুরু করেছে, কিন্তু কারোর কোনো প্রতিবাদ করার সাহসই নেই। সবাই চুপ করে তামাশা দেখছে। মেয়েটা বারবার বলছে, আমাকে শান্তিতে থাকতে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এত ডিস্টার্ব করো? আমি তো বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি না। তুমি ভালোবাসো না তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি সোনা, আর তুমি সম্পূর্ণ আমার, এমনকি তোমার শরীরটাও আমার। এতক্ষণ ছেলেটার অনেক কথা শুনছিলাম, কিন্তু এখন বলার কথাটা আমি আর সহ্য করতে পারলাম না। আমি একবার চারপাশটা ভালো করে তাকিয়ে দেখলাম যে চারপাশ থেকে প্রত্যেকটা মানুষ হা করে তাকিয়ে আছে, এই দৃশ্যটা দেখছে আর উপভোগ করছে। সব তামাশা দেখছে, কারোর প্রতিবাদ তো দূরের কথা, কেউ মুখ থেকে একটা টু শব্দটুকু করছে না। কিন্তু আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি এগিয়ে গিয়ে ছেলেটার জামার কলার ধরে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেই আর দুম দাম করে ঘুষি থাপ্পড় চালাতে থাকলাম। আহ 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 ওই শালা, কে রে তুই যে আমার গায়ে হাত দিচ্ছিস? তোর সাহস হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার? আমি কে? আমি তোর বাপ রে বাপ। ছাড় আমাকে, ছাড়। তুই আমার গায়ে হাত দিচ্ছিস, জানিস আমি কে? সে তুই যেই হ না কেন, কেন তুই ওই মেয়েটা গায়ে হাত লাগিয়েছিস সেটা বল। আর এদিকে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। বেশ করেছি, গায়ে হাত দিয়েছি, বেশ করেছি। তোর কি তাতে? ও তোর কে হয়? আমার অনেক কিছু, ও আমার বোনের মতো। এই কথাটা বলে আমি ছেলেটাকে আবার মারতে যাব, আর ছেলেটা আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালিয়ে গেল। আমি কোনো মতো উঠে মেয়েটার কাছে গেলাম। মেয়েটা এভাবে কেঁদে চলেছে। মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে আর তোমার নাম কি? আর এই ছেলেটা বা তোমার সাথে এমন ব্যবহার করলো কেন? ছেলেটা কি তোমার কেউ হয়? যদি তুমি আমায় নিজের ভাইয়ের মতো মনে করো, তবে কান্না থামিয়ে আমার সবটা খুলে বলো। আমার নাম নুসরাত। ছেলেটা কলেজ ইউনিয়ন করে। আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর প্রথম দিন আমি কাউকে চিনতাম না। সেই দিন কলেজে ঢোকার সময় এই ছেলেটার সাথে। এই কলেজে আজ নতুন মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমি নতুন, আজকেই প্রথম। হ্যাঁ, কি 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 ভাইয়া? আমায় এখানে সব মেয়েরাই জানো সোনা বলে ডাকে, জান বেবি বলে ডাকে, তাই তুমিও আমায় জানো বলে ডাকবে, ওকে? কিন্তু ভাইয়া, আমি তো নতুন, কিছুই জানি না। আপনি আমায় একটু ক্লাসরুমটা দেখিয়ে দেবেন? আহ, আবার ভাইয়া? চলো
তোমাকে তোমার ক্লাসরুমটা দেখাই। চলো 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 চলো। ওকে, চলুন। এই হলো তোমার ক্লাসরুম। এ কি, এ তো পুরো ফাঁকা, কোনো স্টুডেন্ট নেই কেন? হ্যাঁ, এটা তো তোমার আর আমার ক্লাস। এখন আমরা দুজনে মিলে ক্লাস করব। কিভাবে তুমি আমায় আদর করবে সেই ক্লাস করব আজকে। হ্যাঁ, সেই ক্লাস করব আজকে। আপনি এইসব কি বলছেন? এই ক্লাস তো আমার না, আমার অন্য রুম হবে। আপনি ছেড়ে দিন আমায়। হে মা, কেন? তুমি তো ক্লাসরুমটাই খুঁজছিলে, আমি তো সেই রুমে এনে হেল্প করলাম তোমাকে। শুধু ক্লাসটা একটু স্পেশাল হবে, একটু আলাদা হবে। কি সব বলছেন? আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি যাই বাবা। দৌড়ে কোথায় যাচ্ছ সোনা? ও সোনা, দৌড়ে কোথায় যাবে বলো? এদিকে আসো সোনা, এদিকে আসো, আসো আসো আসো। ভাইয়ার সাথে ক্লাস করবে, এসো। হ্যাঁ, চলো চলো চলো। আজ তোমায় শেখাবো ভাইয়া থেকে জানো কিভাবে হয়। হে কি, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। এখানে কেউ আসবে না মামুনি, আসো আমার কাছে আসো। আজ আমরা স্পেশাল ক্লাস করব। আসো 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 আসো, এই আসো। হেই, ছাড়ুন আমাকে, প্লিজ ছেড়ে দিন আমায়, প্লিজ। তোমাকে তো ছাড়া যাবে না সোনা আমার। হেল্প, হেল্প, সামওয়ান প্লিজ হেল্প মি, প্লিজ, কেউ আছেন? আমাকে হেল্প করো প্লিজ। এই, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমায় তো আমি ধরবই, দাঁড়াও বলছি। কে আছো? বাঁচাও, আমায় বাঁচাও। যা, আজকে একটুখানির জন্যই তুই বেঁচে গেলি। তোকে তো আমি আমার ফাঁদে ফেলবই। রানার ফাঁদে একবার যে পড়েছে, তাকে তো আবার আমার ফাঁদে পড়তেই হবে। তারপরে? বলো, তারপরে কি হলো? সেই দিন আমি কোনো মতে পালিয়ে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু কিন্তু কি, কি হলো বলো? তার কিছুদিন পর আমি টিউশন থেকে ফিরছিলাম, প্রায় সন্ধে হয়ে এসেছিল। আমি একাই ছিলাম রাস্তায়। হঠাৎ কি সোনা, কোথায় যাচ্ছ? আপনি আবার আমায় ডিস্টার্ব করতে এসেছেন। ভালোভাবে বলছি চলে যান, নয়তো পুলিশ ডাকবো। সে তুই যাকে ডাকিস না কেন, পুলিশ ডাক কি আল্লাহকে ডাক, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। দাঁড়া, এক্ষুনি পুলিশকে কল করছি। তুই পুলিশকে কল করবি? দেখি তুই কিভাবে পুলিশকে কল করিস। কর কর কর, কল কর, পুলিশকে কর কর কর। চল শালি চল, আজকে তোকে সেই দিনের ক্লাসটা ঠিক মতো করাবো। চল, ওই জবের দিকে চল, তোকে আজকে ভালোভাবে ক্লাস করব। চল, তোর আজ ভালোভাবে ক্লাস নেব আমি। ছাড় আমাকে, ছাড়, বাঁচাও, প্লিজ হেল্প মি, বাঁচাও, কে আছো? তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার থেকে। একবার যার দিকে আমার নজর পড়ে, সে আমার থেকে কখনো বাঁচতে পারে না, কারণ আমার চোখ হলো শকুনের চোখ, আর শকুনের চোখ যে দিকে পড়ে সেদিকটা টার্গেট করেই ছাড়বে। আসো সোনা আসো, আজ তোমায় খুব আদর করব। প্লিজ, পায়ে পড়ছি, প্লিজ ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। রিকোয়েস্ট করছি, প্লিজ ছেড়ে দাও আমায়। হ্যাঁ, ছেড়ে তো দেবই, আগে পুরোপুরি ভাবে ভোগ করে নেই, তারপর ছেড়ে দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, আমি বাড়ি যাব, বাড়ি যেতে দাও। যা যা, আমার কাজ শেষ, যা বাড়ি যা। তুই এখন কাউকে আর মুখ দেখাতে পারবি না। গল্পের শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখতেই হবে, তার কারণ গল্পের শেষে রয়েছে একটা খুব সহজ প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর যত বেশি পাবো কমেন্টে, ঠিক তত তাড়াতাড়ি পরবর্তী সিজন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেরি না করে গল্পটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর গল্পের মধ্যে অনেক রহস্য রয়েছে।
তো গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান সেই প্রশ্নের উত্তর এবং গল্পটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই লাইক করতে কিন্তু মোটেও ভুলবেন না। তো চলুন আবার গল্পে ফিরে যাই, সেই রহস্যকর রোমাঞ্চকর ভালোবাসার গল্পতে। পুলিশ বাবু, পুলিশ বাবু! হাবিলদার, দেখো তো বাইরে কে চেঁচাচ্ছে। একটা মেয়ে স্যার, দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। স্যার প্লিজ বাঁচান আমায়। ওই ছেলেটা, ওই 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 ছেলেটা। কি ওই ছেলেটা? কি হয়েছে? আর তোমার এমন অবস্থা কি করে হলো? এ কি পাগল টাগল নাকি? জামা কাপড়ে এমন অবস্থা নিয়ে চলে এসেছে। ওই রানা আমার এমন অবস্থা করেছে, প্লিজ বাঁচান আমায়। কি? রানা? হ্যাঁ স্যার, রানার নামে আমি FIR করব। ও আমার সাথে ধর। আপনি সাবধানে বাড়ি যান, আমি রানাকে দেখছি। না স্যার, রানার নামে আমি FIR না করে আমি এখান থেকে যাব না। বলছি তো আপনাকে যেতে, কেসটা আমি লিখেছি। হাবিলদার, ওকে বাড়িতে দিয়ে আসো। এই যে চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যালো রানা। অফিসার বলো, খবর সব ঠিকঠাক তো? এদিকে কিছুই ঠিকঠাক নেই। তোমার নামে FIR করতে এসেছিল একটা মেয়ে, কোনো মতে বুঝিয়ে ঠুজিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওর একটা ব্যবস্থা করো। শালির এত বড় সাহস! তেজ কমেনি দেখছি, আবার তেজ কমাতে হবে। ঠিক আছে অফিসার, আমি দেখছি, শালির তেজ কমাচ্ছি। ভাইয়া, তারপরে তো আপনি তো দেখলেন যা যা ঘটলো। আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না জানেন। এই দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। বোন, তুমি যদি আমায় ভাইয়া বলে ভাবো তাহলে এমন কথা চিন্তাও করো না। তোমার এই ভাইয়া ওই রানার উপযুক্ত শাস্তি দেবে। তুমি এবার বাড়ি যাও। তারপরে মেয়েটা বাড়ি চলে যায়, কিন্তু ঘটনা তো এখনো শেষ হয়নি। সেই দিন রাতে খবর পাই মেয়েটা আর বেঁচে নেই। বেচারি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপরে রানার প্রতি রাগটা কয়েক গুণ বেড়ে যায়। এরকম পাপিষ্ঠদের ভবিষ্যৎটাকেই পঙ্গু করে দিতে হয়। তিলে তিলে মারতে হবে এদেরকে, যাতে তারা আর কোনোদিনও ভুলেও এসব ভাবতেও না পারে। তারপরে শুরু হলো আমার প্রতিশোধের খেলা। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে কোনো মেয়ের সাথে খারাপ কাজ করব না। এবারের মতো আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। তোদের মতো কিছু ছেলের জন্য মেয়েরা রাস্তা দিয়ে বের হতে পারে না। তোদের মতো ছেলেদের মেরে ফেলা উচিত। ভাই, এবারের মতো ছেড়ে দেন, আমি আর এখানে থাকবো না। আমি বাইরে কোথাও চলে যাব। তোকে তো আমি ভুলেও ছেড়ে দিব না। তোকে অনেকবার মানা করেছি মেয়েদের ডিস্টার্ব না করতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আজকে তোর এমন অবস্থা করব যাতে তোর মতো বাকিগুলো এমন কাজ করতে 10 বার ভাবে। এই বলে আমার লোকেদের বললাম ওকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে ফেলতে। আমার কথা মতো তারা তাই করলো। আমি বক্স থেকে একটা ব্লেড বের করে নয়নের শরীরের জায়গায় জায়গায় কেটে দিলাম। তারপর লবণ মরিচ লাগিয়ে দিলাম। ছুরিটা বের করে তার ভবিষ্যৎ কেটে দিলাম। আপনারা বুঝে নেবেন। নয়ন চিৎকার করে কান্না করতে লাগলো, কিন্তু তার কান্না কেউ শুনতে পাবে না, কারণ তার মুখে কাপড় ঢুকিয়ে রেখেছি। এবার আমি নয়নকে বললাম, এবার তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে কোনো মেয়ের সাথে খারাপ কিছু করতে পারবি না। যদি আমার কোনো ক্ষতি করতে আসিস তখন তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কথাটা মনে রাখিস। তারপর আমার লোকেদের বললাম নয়নকে রাস্তার পাশে ফেলে দিয়ে আসতে। নয়ন জ্ঞান হারিয়ে ফেলেছে। তার শরীরে একটা কাগজের উপর লিখে দিয়েছি মেয়েদের সাথে খারাপ কাজ করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আমার লোক নয়নকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেছে। আমার লোক বলতে আমার 4 বন্ধু, রফি, রনি, জীবন এবং আলাউদ্দিন। আমার ডান হাত আর বাম হাত হচ্ছে আলাউদ্দিন এবং রফি। আর আমি কে সেটা গল্পের সাথে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন। চলুন বাসা যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। আমি রাসেল, এবার অনার্স প্রথম বর্ষে আছি।
2 দিন পর থেকে কলেজ যাব। আলাউদ্দিন আর রাফি তারা আমার সাথেই পড়ে। আমার আব্বুকে তারা গল্পের সাথে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন। এসব এখন অজানা থাকুক। পরিবারে আম্মু, আব্বু, আমি এবং আমার একটা ছোট বোন আছে, তার নাম রাইসা। রাইসা এবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আর কিছু জানতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে আমি বাসার ভেতরে ঢুকলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। ভাইয়া, আমার ফুচকা কোথায়? এই নে। তুই আমার লক্ষ্মী ভাইয়া। আমি রাইসাকে ফুচকা দিয়ে ভেতরে নিজের রুমে চলে আসলাম। আসলে বাসায় আসার সময় রাইসার জন্য ফুচকা নিয়ে আসলাম। বোনটা আমার ফুচকা খেতে অনেক পছন্দ করে। ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু আর রাইসা টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। সারাদিন কোথায় ঘুরে বেড়াস? তোকে তো বাসায় ঠিকমতো দেখাই যায় না। আম্মু, এখন তো কলেজ নেই, তাই বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই। 2 দিন পর তো কলেজ খোলা, তারপর তো আর বেশি আড্ডা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে নে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আব্বু মনে হয় বাইরে কাজে আছে, তাই আব্বুকে দেখলাম না। আমি 5 দিন পর কলেজ যাচ্ছি। কলেজ খোলা হয়েছে 3 দিন হয়ে গেছে, কিন্তু এই 3 দিন কলেজে যাইনি। এখানে একটা কারণ আছে, সব কিছু পরেই জানতে পারবেন। পুরনো একটা জামা, একটা প্যান্ট এবং জুতো পরে নিচে আসলাম। তখন আম্মু আব্বু আমাকে দেখে বলল, তুই কি আমার মান সম্মান কিছুই রাখবি না? আব্বু এ কথা বললে কেন? আমি এ কথা কেন বলছি তুই ভালো করে বুঝতে পারছিস। আব্বু, আমি তোমার এসব ধন দৌলত টাকা পয়সা নিয়ে চলতে চাই না। আমি সাধারণ মানুষের মতো চলতে চাই। তুই জানিস বাহিরের মানুষ কানাকানি করে? আমার এত কিছু থাকতে তুই এভাবে চলাফেরা কেন করিস? বাইরের মানুষের কথায় আমার কিছু যায় আসে না। তুই কি আমার কথা একবারের জন্য চিন্তা করবি না? আব্বু, সময় হলে আমি তোমার কথা মতো চলবো। এখন এসব বিষয় নিয়ে আলোচনা করো না। তুই যা করার কর, আমি তোকে কিছুই বলবো না। তারপর আমি আর কোনো কথা না বলে নাস্তা করে বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়ে সবগুলো হারামিকে খুঁজতে লাগলাম। দেখি সব হারামি কলেজ মাঠের এক কোনায় বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের মাঝখানে গিয়ে বসে পড়লাম। কি রে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তো সবাই একসাথে বসে কি কথা বলছিস? আর বলিস না, আজকে কলেজে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, দেখতে একদম মাশাআল্লাহ। তুই যদি একবার দেখিস তাহলে তার প্রেমে পড়ে যাবি। তাই নাকি? তাহলে তো মেয়েটাকে দেখতে হয়। ঠিক আছে, তোকে কলেজ ছুটি হওয়ার পর দেখাবো। তবে মেয়েটার সাথে সব সময় সেনাবাহিনী থাকে। তুই বাইরে দেখিস নাই একটা সেনাবাহিনীর গাড়ি? আমি খেয়াল করিনি। আমার মনে হয় মেয়েটার বাবা সেনাবাহিনীর কোনো বড় পদে আছে, তা না হলে তার সাথে সেনাবাহিনী থাকবে কেন? রাসেল, রাফি ঠিক কথা বলেছে। মনে হয় মেয়েটার নিরাপত্তার জন্য সেনাবাহিনী সাথে পাঠিয়েছে, যাতে কোনো ছেলে তাকে ডিস্টার্ব করতে না পারে। আগে মেয়েটাকে একবার দেখি, যদি পছন্দ হয় তার সাথে প্রেম করে তোদের সবাইকে দেখাবো। আমার মনে হয় না তুই পারবি। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে অনেক দেমাগ মেয়েটার, কারোর সাথে কথা বলে না। আচ্ছা, এসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। এখন ওদিকের খবর বল। নয়নকে যারা মেরেছে পুলিশ তাদের খুঁজছে, কিন্তু এখনো কাউকে ধরতে পারে নাই। ধরবে কাকে? যারা মেরেছে তারা সবাই তো এখন কলেজের মাঠের এক কোণে বসে আড্ডা দিচ্ছে। আলাউদ্দিনের কথা শুনে সবার মুখে হাসির ঢোল পড়ে গেল। এবার আপনাদের বলি, আমি যে 3 দিন কলেজে আসিনি, কারণ এই 3 দিনে নয়নের লোক আমাদের মারতে এসেছে। তারপর নয়নের সবগুলো লোককে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি। পরে চিন্তা করলাম নয়নকে বাঁচিয়ে রাখবো না, তাকেও শেষ করে দিব। তারপর আর কি, নয়নকে হাসপাতালে ছদ্মবেশে ঢুকে মেরে দিলাম। আর আমিকে, এটা একমাত্র আলাউদ্দিন আর রাফি জানে, আর বাকিরা কেউ জানে না। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভেতরে সবাই বসে কথা বলছি। হঠাৎ স্যার ঢুকলো, সাথে একটা মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, দেখতে একদম মাশাআল্লাহ। হঠাৎ রাফি বলল, এভাবে তাকে কি দেখছিস? এটাই সেই মেয়ে তোকে যার কথা বলেছি। মামা,
আমি তো প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়লে কি হবে? ওই মেয়ে তো তোর সাথে প্রেম করবে না। কেন মামা? তুই একবার তোর নিজের দিকে তাকিয়ে দেখ, এই পোশাকে কোনো মেয়ে তোর সাথে প্রেম করবে না। যদি সত্যিকারের কেউ ভালোবাসে তাহলে সে কখনো পোশাক এবং টাকা এইসবের দিকে তাকাবে না। সে চাইবে সুন্দর একটা মন। এই যুগে ওই রকম মেয়ে পাওয়া যায় না, সবাই টাকার পিছনে ছোটে। ওকে, ঠিক আছে, আমি এই মেয়ের সাথে প্রেম করে দেখাবো। হঠাৎ স্যার বলল, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে জান্নাতুল ফেরদাউস মিতু। আজ থেকে তোমাদের সাথে পড়বে। এতদিন বাহিরেই ছিল, আর ওর বাবা একজন মেজর, তাই তার সাথে বন্ধুর মতন আচরণ করবে। হঠাৎ রাফি দাঁড়িয়ে স্যারকে বলল, স্যার, একটা কথা বলি, রাগ করবেন না। একজন মেজরের মেয়ে হয়ে আমাদের সাথে কি বন্ধুত্ব করবে? তোমাদের সাথে না করলেও চলবে, ও শুধু মেয়েদের সাথেই বন্ধুত্ব করবে। স্যার, মেয়েরা কি ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারে না? হঠাৎ জান্নাত বলে উঠল, আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করতেই পছন্দ করি। কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব করলে সমস্যা কোথায়? ওই, ও বলছে না ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তারপরে এত কথা জিজ্ঞাসা করছিস কেন? বস। আর জান্নাত মামুনি, তুমিও গিয়ে সিটে বসো। রাফি আর কোনো কথা না বলে বসে গেল। জান্নাত একটা মেয়ের সাথে সামনের সিটে বসলো। জান্নাত দেখতে যেমন, তার নামটা অনেক সুন্দর, কিন্তু তাকে দেখলে বোঝা যাচ্ছে যে সে অনেক দেমাগি। আমি এতক্ষণ জান্নাতের দিকে তাকিয়েছিলাম। তারপর সব ক্লাস শেষ করে জান্নাতের পেছনে দিয়ে বেরিয়ে আসলাম। আমি জান্নাতকে ডাক দিলাম, এই যে মিস জান্নাত, আপনার সাথে কিছু কথা আছে। তো বলুন, কি কথা বলবেন? তোমার এত দেমাগ কেন? ছেলেদের সাথে রেখে কথা বলো কেন? সেটা কি তোকে বলতে হবে? বারে একসাথে পড়ি, তাই জিজ্ঞেস করতেই পারি। তোর সাহস কি করে হয় আমার সাথে কথা বলার? নিজের দিকে একবার তাকিয়ে দেখ, দেখতে তো ফিকিনির মতো লাগে। যা ভাগ আমার সামনে থেকে, তুই আর কখনো আমার সামনে আসবি না। ফিকিনি হয়েছে তো কি হয়েছে, আমরা কি মানুষ না? আমি তোদের মতো গরিবদের দেখতে পারি না, তোদের গা থেকে দুর্গন্ধ বের হয়। তোদের মতো ছেলেদের কেন যে এত বড় কলেজে ভর্তি করায় আমার মাথায় আসে না। কেন, গরিবরা কি বড় কলেজে পড়তে পারে না? না, পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, তুই এত বড় কলেজে কিভাবে পড়িস? তুই টাকা কোথায় পাস? আমি একটা হোটেলে কাজ করি, সেই টাকায় খরচ চালাই। আর কলেজের প্রিন্সিপাল স্যার আমার থেকে 1 টাকাও নেয় না। তোর উপর দয়া করে প্রিন্সিপাল স্যার, এই কলেজে 1 টাকাও নেয় না। প্রিন্সিপাল স্যার দয়ার সাগর, কিন্তু আমি তোদের দেখতে পারি না। আরে ওসব কথা বাদ দাও, আমরা কি বন্ধু হতে পারি? হাতটা বাড়িয়ে দিলাম, ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমার বন্ধুর একটা দেখে এগিয়ে আসতে যাবে, আমি হাতের ইশারায় না করলাম। তারপর জান্নাত বলতে লাগলো, তোকে বলেছি না আমি তোদের মতো ছেলেকে দেখতে পারি না, আবার তুই আমার সাথে বন্ধুত্ব করতে আসছিস? তুই এক্ষুনি আমার সামনে থেকে দূর হ। হঠাৎ জান্নাতের সাথে সেনাবাহিনী আমাদের সামনে আসলো। একজন সেনাবাহিনী বলল, ম্যাডাম, কিছু হয়েছে? আপনি রেগে আছেন কেন? এই ছেলে আপনাকে কিছু করেছে? ও আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, ওকে জন্মের শিক্ষা দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ওকে দেখছি। জান্নাত দাঁড়িয়ে না থেকে গাড়ির ভেতরে চলে গেল। সেনাবাহিনী আমার হাত ধরে একটু সাইডে নিয়ে আসলো। তারপর সেনাবাহিনী যেটা বললো, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। উনি কি সেনাবাহিনী নাকি অন্য কিছু? তখন সেনাবাহিনী বলল, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক গরিব ঘরের ছেলে। আমার বিশ্বাস আছে তুমি ম্যাডামের সাথে কিচ্ছু করনি। আমি জানি ম্যাডাম অনেক জেদি, সে ছেলেদের গরিবদের দেখতে পারে না। এবার আমাকে বলো তোমার সাথে কি হয়েছে? আসলে আমি আপনার ম্যাডামের সাথে বন্ধুত্ব করতে আসলাম। তারপর আমাকে নানা কথা বলে গাড়ি 2টা থাপ্পড় মেরে দিল। ম্যাডাম আগে এমন ছিল না, স্যার আমাদের সব খুলে বলেছে। একটা ছেলের কারণে আজ ম্যাডাম সব ছেলে এবং গরিবদের সাথে খারাপ ব্যবহার করে। কেন, সে ছেলে কি করেছে ওর সাথে? আমি স্যারের কাছে জানতে পারলাম ম্যাডাম একটা ছেলের সাথে ফেসবুকে প্রেম করতো, কিন্তু কেউ কখনো কাউকে দেখেনি। না দেখেই দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু হঠাৎ 2 বছর আগে ছেলেটা অফলাইনে চলে যায়। আজ 2 বছর হয়ে গেছে,
এরপর থেকে ম্যাডাম ছেলেদের সাথে এমন করে। সব ছেলেরা তো একরকম না। সেটা আমি আর তুমি জানি, কিন্তু ম্যাডামের কাছে সব ছেলেরা খারাপ, আমাদের কিন্তু অনেক ভালো। তাই একমাত্র মেয়ের জন্যই সব কিছু করতে পারে। বাসায় সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু বাইরে আসলেই এমন করে। ও, তোমাকে একটা কথা বলি, ওর সাথে বেশি কিছু করতে যেও না। আজকে তো থাপ্পড় মেরেছে, বেশি জেদ উঠলে পা থেকে জুতো খুলে মারতে পারে। তাই বলছি, ওর থেকে দূরে দূরে থেকো। বাই। সেনাবাহিনী এই কথা বলে আমার সামনে থেকে চলে গেল। সেনাবাহিনী ভাইটির কথা শুনে বুঝতে পারলাম ভাইটা অনেক ভালো, কিন্তু আমি ভাবছি জান্নাতের কথা। একটা ছেলের কারণে সে সব ছেলের সাথে খারাপ ব্যবহার করবে। হঠাৎ পেছন থেকে আলাউদ্দিনের রাফি আমার ঘাড়ে হাত দিল। তখন রাফি বলল, কিরে, তুই জান্নাত কিভাবে ছেড়ে দিলি কেন? তুই শুধু হাতের ইশারা করার কারণে কিছু করি নাই, তা না হলে ওর মতো মেয়েকে এমন শিক্ষা দিতাম সারা জনম মনে রাখতো। এখন ওর সাথে ঝামেলা করতে চাই না, আমি ওকে ভালোবেসে দেখাবো। ওকে কিছু করিনি, কারণ তাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। তাই বলে ওর অত্যাচার সহ্য করে যাবি? ও তোকে এই পোশাকে কখনো ভালোবাসবে না, কিন্তু ও তো জানে না তোর আসল পরিচয় কি। যার নাম শুনে পুরো বাংলাদেশের সবাই আতঙ্কে থাকে, কিন্তু আফসোস কেউ এখনো তাকে দেখে নাই। ওর মিটারের বাপ আমাদের একটা আঙুল বাঁকা করতে পারবে না। আমাদের আসল পরিচয় পেলে মানুষ জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিবে। আচ্ছা, এসব বাদ দে, চল বাসায় যাই। আর কোনো কথা না বলে যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর রায়সা দরজা খুলে দিল। তখন আমি বললাম, কি রে, তুই কোন সময় তোর বান্ধবীর সাথে আসলি? সকালে চলে এসেছি। আমাকে তার সাথে শ্বশুর বাড়ি যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। বাসায় আম্মু একা একা থাকে, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। কালকে থেকে কি কলেজ যাবি? যাবো। তুই ভেতরে আয়। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে আম্মু, রায়সা আর আমি খাবার খেয়ে নিলাম। নিজের রুমে এসে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর নিচে গেলাম। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আব্বু বলল, রাসেল, তোর সাথে করে রাইসাকে কলেজে নিয়ে যাস। বাসায় তো অনেক গাড়ি আছে, ও গাড়ি নিয়ে তো কলেজ যেতে পারি, কিন্তু আমি তো রিক্সা করে কলেজ যাব। সমস্যা নেই ভাইয়া, আমি তোর সাথে রিক্সা করে কলেজে যাব। রাইসা, তোর মাথা ঠিক আছে? তুই দেখি রাসেলের মতো করে কথা বলছিস। আব্বু। রায়সাকে আব্বু কিছু বলতে না দিয়ে বলল, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই গাড়ি নিয়ে কলেজে যাবি, তোর সাথে সিকিউরিটি গার্ড যাবে। আমি শুধু রাসেলের কথা শুনতে চেয়েছি, ও কি বলে। রায়সা, আব্বু ঠিকই বলেছে, তুই গাড়ি নিয়ে কলেজ যা। এই বলে নাস্তা করে বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আমার পেছন দিয়ে রায়সা গাড়ি থেকে নামলো। ভাইয়া, আমাকে একটু প্রথম বর্ষের ক্লাসটা দেখিয়ে দে। আচ্ছা, দিব। এখন আমার সাথে চল, আলাউদ্দিনের রাফির সাথে কথা বলে আসি। তারপর রায়সাকে নিয়ে রাফি এবং আলাউদ্দিনের সামনে গেলাম। আমার সাথে রায়সাকে দেখে রাফি বলল, আরে রাইসা, কেমন আছিস? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাসার সবাই ভালো আছে। তুমি কেমন আছো ভাইয়া? আমিও ভালো আছি। তাই কদিন কলেজ আসলি না কেন? আমি আমার এক বান্ধবীর বিয়েতে গেছি, তাই আসতে পারিনি। তা আলাউদ্দিন ভাইয়া, তুমি কেমন আছো? আমি আছি পুরো বিন্দাস। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তাই রিয়া ভাবির সাথে কেমন প্রেম চলছে? তোমাকে এই কথা কে বলেছে? আরে, আমি তোমাদের খবর রাখি, প্রতিদিন ভাইয়ার কাছ থেকে খবর নেই। এখন বলো, রিয়া ভাবির সাথে কেমন প্রেম চলছে? অনেক ভালো। এখন অলরেডি বিয়ের কথাবার্তা চলছে ওর আর আমাদের বাসায়। তাহলে তো ভালোই, একটা বিয়ের দাওয়াত পাবো। আচ্ছা ঠিক আছে, তোরা ক্লাসে যা, আমি রায়সাকে ক্লাসরুমটা দেখিয়ে দিয়ে আসি। এটা বলে রায়সাকে নিয়ে তার ক্লাসরুমটা দেখিয়ে দিয়ে এলাম। এতক্ষণ তো আমি লক্ষ্য করিনি কলেজের সব ছাত্রছাত্রী আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কারণটা বুঝতে পারলাম না। হঠাৎ রনি আমার কাছে এসে বলল, কি রে, তোর সাথে ওই মেয়েটা কে ছিল? মেয়েটাকে দেখলাম সিকিউরিটি গার্ড নিয়ে কলেজে এসেছে, তারপর গাড়ি থেকে নেমে তোর সাথে রাফিয়ার আলাউদ্দিনের কাছে গেল। আমি কিছু বলবো না, তুই আলাউদ্দিন এবং রাফির কাছ থেকে জেনে নিস। এখন ক্লাসে চল। রনির কোনো কথা না বলে আমার সাথে ক্লাসে চলে গেল। দুজনে ক্লাসের ভিতরে ঢুকে পেছনের সিটে বসে পড়লাম। তখন রনি রাফিকে জিজ্ঞেস করলো,
আচ্ছা রাফি, তোদের সাথে যে মেয়েটা কথা বলছিল ওই মেয়েটা কে? রাফি তখন আমার দিকে তাকালো। আমি তাকে হাতের ইশারায় বললাম আমার পরিচয় না দিতে। তখন রাফি রনিকে বলল, আরে ও আমার মামাতো বোন। একদিন রাসেলের ছবি আমার মোবাইলে দেখেছে, তাই কলেজে আসার পর রাসেলকে দেখে কথা বলতে বলতে আমাদের কাছে গেল। তুই তো কখনো ওর কথা আমাকে বলিস নাই। আসলে ও এতদিন বাইরে ছিল, তাই তেমন ওর সাথে কথাবার্তা হতো না। তারপর রনি আর কিছু বলল না। কিছু পর স্যার ক্লাসে ঢুকলো, কিন্তু আজকে জান্নাতকে দেখছে না কেন? হঠাৎ দেখি জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। মে আই কাম ইন স্যার? আরে জান্নাত মামুনি যে, আসো ভিতরে আসো। আজকে আসতে লেট হলো কেন? স্যার, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, যাও সিটে গিয়ে বসো। জান্নাত আর কোনো কথা না বলে সামনের সিটে গিয়ে বসে পড়ল। আর আমি এখান দিয়ে স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করছি। সালা টাকলা আমাকে কলেজে আসলে অনেক কথা শুনিয়ে দিত, আর এখন মেজরের মেয়েকে কিছুই বলল না। তো যাই হোক, সবগুলো কাজ শেষ করে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি জান্নাত তার কিছু মেয়ে বান্ধবীর সাথে বেরিয়ে আসছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, হাই মিস জান্নাত, কেমন আছো? তুই আবার আমার সামনে আসছিস? তোকে না গতকাল উচিত শিক্ষা দিয়েছিলাম, তারপরেও তুই কোন সাহসে আমার সামনে আসলি? আরে গতকাল তো তোমার সেনাবাহিনী আমাকে ছেড়ে দিয়েছে, আমার কিছুই করেনি, শুধু আমাকে বুঝিয়ে বলেছে তোমাকে যেন ডিস্টার্ব না করি। তাহলে আজকে আমার সামনে আসলি কেন? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুই নিজের দিকে দেখেছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতো খ্যাত এবং গরিবের সাথে বন্ধুত্ব করব? কেন, আমার সাথে কি বন্ধুত্ব করা যায় না? আমরা কি মানুষ না? কিন্তু আমি তোদের মতো ছেলেদের দেখতে পারি না, আর কখনো আমার সামনে আসবি না। আর যদি আসিস তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো, কথাটা মনে রাখিস। আমি সব সময় তোমার সামনে আসবো, দেখি তুমি আমার কি করতে পারো। আমি তোমার সাথে বন্ধুত্ব করবই। আমি তোর সাথে কখনোই বন্ধুত্ব করব না। এই বলে জান্নাত তার বান্ধবীদের নিয়ে চলে গেল। হঠাৎ রাইসা আর আমার সব হারামি বন্ধু আমার সামনে আসলো। তখন রাইসা বলল, আচ্ছা ভাইয়া, মেয়েটা তোর সাথে এমনভাবে কথা বললো কেন? আরে রাইসা, তোর ভাইয়া ওই মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটা তোর ভাইয়াকে পাত্তাই দিচ্ছে না। তুই জানিস গতকাল তোর ভাইকে ওই মেয়ে থাপ্পড় মেরেছে? হয়েছে কাম। রাইসা এই কথা শুনে বলতে লাগলো, কি, ওই মেয়ের এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তোলে? ওই মেয়ে জানে আমার ভাইয়ের আসল পরিচয়? আরে রাইসা, এসব কথা বাদ দে। আমি ওকে ভালোবাসি, তাই ওর অত্যাচার সহ্য করি। তাই বলে তুই কিচ্ছু বলবি না? মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম ওর অনেক দিমাগ। সমস্যা নেই, আমার ভালোবাসা দিয়ে সব দেবাক দূর করে দেব। এখন তুই বাসায় চলে যা। রাইসার কোনো কথা না বলে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। রাইসা চলে যাওয়ার পর আলাউদ্দিন আর রাফিকে ইচ্ছে মতো মার দিতে লাগলাম। তখন রাফি বলল, আরে ভাই থাম, আর মারিস না। শালা, তোরা রাইসাকে এসব কথা কেন বলেছিস? এখন যদি রাইসা বাসায় আব্বু আম্মুর কাছে বলে দেয় তখন কি হবে? সমস্যা নেই, তুই রাইসাকে বলতে মানা করিস, তাহলে রাইসা আর বলবে না। যদি আমি বাসায় যাওয়ার পর শুনি রাইসা সব বলে দিয়েছে, তাহলে তাদের খারাপ অবস্থা করে ছাড়বো। এ বলে দ্রুত রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেলে চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, রাইসা কোথায়? ও তো কলেজ থেকে এসে তার রুমে গেছে। কেন বলতো, কি হয়েছে? না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমি রুমে গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে রাইসার রুমে গেলাম। রাইসার রুমে গিয়ে দেখি বিছানায় বসে বসে মোবাইল টিপছে। আমাকে দেখে উঠে বসলো। তখন রাইসা বলল, কি রে, তুই আবার আসলি যে, কিছু বলবি? রাইসা, তুই কলেজের ব্যাপারটা কাউকে বলিস না, তুই তো আব্বুকে চিনিস। আরে আমি কাউকে কিছু বলবো না ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ওই মেয়েকেই এখন থেকে ভাবি বলবি। ইস, এখনো তার সাথে প্রেম করতে পারে নাই, এখন বলছে ভাবি বলতে। তুই দেখিস, ওর সাথে আমি প্রেম করে তোকে দেখাবো। তাই নাকি? তুই যে জামা কাপড় পরে কলেজে যাস ওই পোশাকে কোনো মেয়ে তোকে ভালোবাসবে না। ঠিক আছে, আমিও দেখবো জান্নাত আমাকে ভালো না বেশি কোথায় যায়। চল খাবার খেতে। আমিও দেখবো। ঠিক আছে চল। আমি রাইসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে খাবার খেতে চলে আসলাম।
খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। রাতে আমার কম ঘুম হয়। এখানে একটা রহস্য আছে, গল্পের সাথে থাকলে সব কিছু জানতে পারবেন। দেখতে দেখতে আজ 1 মাস চলে গেছে। এই 1 মাসে জান্নাতের সামনে প্রতিদিন গেছি, বিনিময়ে তার কাছ থেকে থাপ্পড় উপহার পেয়েছি। কিন্তু আমিও নাচার বান্দা, আমি ওর সাথে প্রেম করবই। আজকে কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ জান্নাত আমার সামনে এসে এমন কিছু বলবে আমি তো কল্পনা করতে পারিনি। রাসেল, তোমার সাথে কিছু কথা আছে, যদি একটু শুনতে। আমি তো জান্নাতের মুখে তুমি ডাক শুনে অবাক হয়ে গেলাম। যে মেয়ে আমাকে সবসময় অপমান এবং থাপ্পড় মারতো, সে মেয়ে আজকে আমাকে তুমি করে বলছে। আমি জান্নাতকে বললাম, বলো কি কথা বলবে। এখানে না, একটু সাইডে আসো। আমি রাফি আর আলাউদ্দিনকে বলে জান্নাতের সাথে একটু দূরে গেলাম। তখন জান্নাত বলল, রাসেল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু কেউ কাউকে কখনোই দেখিনি, কারণ আমি ওর সাথে ফেসবুকে কথা বলেছি। তাই তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তুমি হয়তো ভাবছো যে মেয়ে গরিব এবং তোমাকে দেখতে পারতাম না, সে মানুষ হঠাৎ এত পরিবর্তন হলো কেমন করে। আসলে আমি আগে এমন ছিলাম না। শুধু ওই ছেলেটার জন্য আমি সব ছেলেকে দেখতে পারি না। শোনো জান্নাত, তুমি একটা ছেলের জন্য সবাইকে খারাপ বলতে পারো না। সে ছেলে হয়তো তোমার সাথে প্রেমের অভিনয় করে টাইম পাস করেছে, তাই কিছুদিন মায়া লাগিয়ে তোমার থেকে সরে গেছে। একটা কথা মনে রাখবে, সব ছেলেরা এক না, মানুষের ভিড়ে ভালো খারাপ আছে। তাই বলছি, সবার সাথে ভালো ব্যবহার করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার গায়ে অনেকবার হাত তুলেছি। সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকবো। কখনো আমাকে ভালোবাসার কথা বলতে পারবে না। আমি সব সময় তোমার সাথে বন্ধু হয়ে থাকতে চাই। হঠাৎ এমন গরিব এবং খ্যাতের সাথে বন্ধুত্ব করতে কেন আসলে? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যত আঘাত করেছি তুমি সেই আঘাত আমাকে দিতে পারো। আমি তোমাকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আর আমি বন্ধু। আজ থেকে তুমি হবে না, হয় তুই, আর না হলে নাম ধরে ডাকবি। ওকে, এখন চল, আলাউদ্দিনের রাফির সাথে বন্ধুত্ব করবি। আমি শুধু তোর সাথে বন্ধুত্ব করব, অন্য কারোর সাথে না। আরে ওরা দুজন তো আমার বেস্ট ফ্রেন্ড। তো কি হয়েছে, তুই তোর বন্ধুদের সাথে আগের মতো কথা বলবি, আর তারপরে আমার সাথে বলবি। আমি তোকে ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন ক্লাসে যা, আমি ওদের সাথে আসছি। ঠিক আছে। জান্নাত আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে রাফিদের কাছে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমি ওকে ভালো না বেসে বন্ধুত্ব কেন করলাম। আসলে আগে তার সাথে বন্ধুত্ব করি, তারপর আমার প্রতি দুর্বল এবং সেই ছেলেটার চিন্তা জান্নাতের মাথা থেকে ছড়িয়ে দিয়ে তারপর জান্নাতকে ভালোবাসার কথা বলবো। আমি জানি জান্নাত এখন ওই ছেলেটাকে ভালোবাসে। বন্ধুদের কাছে যাওয়ার পর রাফি বলল, কিরে মেজরের মেয়ে, তোর সাথে কি কথা বললো? তোকে দেখে বোঝা যাচ্ছে ভালো কিছু বলেছে। আসলে জান্নাত এতদিন আমার সাথে অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়েছে আর আমার সাথে বন্ধুত্ব করেছে। তাহলে তো ভালোই, এখন তাকে তোর প্রতি দুর্বল করে একদিন ভালোবাসার কথা বলে দিবি। ঠিক আছে, এখন ক্লাসে চল। তারপর তিনজন মিলে ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসলাম। রাফি আর আলাউদ্দিন আমাকে বলে তারা বাসায় চলে গেল। আমি গেটের সামনে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ জান্নাতের গাড়ি এবং সাথে সেনাবাহিনীর গাড়ি আমার সামনে থামলো। তখন জান্নাত গাড়ির ভেতর থেকে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, তোকে বাসায় নামিয়ে দিই। সমস্যা নেই, তুই যা, আমি ঈশা নিয়ে চলে যাব। ওই, তোকে না বলেছি গাড়িতে উঠতে? তা না হলে সেনাবাহিনীকে ডেকে জোর করে গাড়িতে তুলবো। আমি আর কোনো কথা না বলে জান্নাতের গাড়িতে উঠে বসলাম। দুজনে পেছনে বসে আছি। কথা বলতে বলতে বাসা থেকে কিছুটা দূরে গাড়ি থামাতে বললাম। গাড়ি থামানোর পরে আমি গাড়ি থেকে নামলাম। তখন জান্নাত বলল, কি রে, তুই এখানে নামলি কেন? আশেপাশে তো কোনো বাসায় দেখছি না। আসলে আমার বাসা এ গলির মাথায়, তোর গাড়ি ভেতরে ঢুকবে না।
তাই এখানে নেমে গেলাম। ও ঠিক আছে, তাহলে বাসায় যা, কালকে কলেজে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। জান্নাত চলে গেল। আমি হেঁটে বাসায় চলে গেলাম। বাসার ভেতরে ঢুকে কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। কিরে, তুই আজকে কলেজ গেলি না কেন? আজকে সকালে মাথা ব্যথা করছিল তাই যাইনি, কাল যাব। আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজে চলে গেলাম। রায়সা শাকচুন্নি আমাকে আজ ঠেলে তোলে নাই। কলেজে এসে দেখি সব হারামিগুলো মাঠের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। তাদের সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, তারপর ক্লাসে গেলাম। আজকে জান্নাত কলেজে আসেনি, তার নাম্বার নিতে ভুলে গেছি, তা না হলে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম। তারপর সব ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। রাফিয়ার আলাউদ্দিনকে বিদায় জানিয়ে আজকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। হঠাৎ দিকে একটা ছেলে একজন বাবার বয়সী লোককে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আমি তখন ওই লোকটার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার ভাই, আপনি ওনাকে এভাবে মারতে মারতে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা কি তোকে জিজ্ঞাসা করবো? তোর রাস্তা তুই মাফ। হঠাৎ বুড়ো লোকটা বলল, বাবা আমাকে বাঁচাও, আমার মেয়েকে ওর সাথে এক রাত কাটাতে না দেওয়ায় আমাকে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে। বুড়ো লোকটার কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। আমি ঠাস করে লোকটার নাক বরাবর একটা ঘুষি মারলাম। লোকটার নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। লোকটা তার রক্ত দেখে আমাকে মারতে আসলে আবার মিডল স্ট্যাম্প বরাবর লাথি মারলাম। লোকটা তার জায়গায় বসে গেল। এবার আমি ওই লোকটাকে বললাম, তুই যদি কখনো এই চাচার এবং অন্য মেয়েকে এসব প্রস্তাব দিস তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, কথাটা মনে রাখিস। এই বলে চাচাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আশেপাশের সবাই এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। চাচা আমাকে বলল, বাবা তুমি কে সেটা আমি জানি না, কিন্তু তুমি আজকে আমার বড় উপকার করলে। চাচা, এটা আমার কর্তব্য ছিল। আপনি কি কাজ করেন? আমি একটা ছোটোখাটো দোকানে পান সিগারেট বিক্রি করি। আমার বউ নাই, একটা মেয়ে আছে। মেয়েটা যখন 5 বছর তখন তার মা মারা যায়। মেয়েটার সুখের কথা চিন্তা করে আর বিয়ে করি নাই। আচ্ছা, আমি যদি আপনাকে কিছু টাকা দিই, আপনি সেই টাকা দিয়ে দোকানটা আরো বড় করতে পারবেন। তোমাকে দেখে তো তেমন ছেলে মনে হয় না, তোমাকে দেখে মনে হয় আমার মতোই গরিব ছেলে। আপনি আমার বিষয়ে জানতে পারবেন। এখন বলেন, আপনি টাকা নেবেন? ঠিক আছে দাও। পকেট থেকে চাচাকে 20,000 টাকা বের করে দিলাম। আসলে সকালে রাফি আমাকে টাকাগুলো দিয়েছে কোনো গরিব মানুষকে বিলিয়ে দিতে। চাচা, আপনি এই টাকা দিয়ে দোকানে আরও কিছু জিনিস উঠাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার দোকান অনেক বড় হয়ে যাবে। তুমি অনেক ভালো ছেলে, আমি তোমার জন্য সবসময় দোয়া করি। আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। চাচা, শুধু আমার জন্য দোয়া করলে হবে না, আমার আরও 2টা কলেজের বন্ধু আছে, তাদের জন্য দোয়া করবেন। আর ওই লোকটা যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে শুধু আমাকে একবার বলবেন। ঠিক আছে বাবা, তোমাদের সবার জন্য দোয়া করব। আর কোনো কথা না বলে বাসায় আসার সময় একটা এতিমখানায় বাকি টাকাগুলো দিয়ে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাবার টেবিলে আব্বু বলল, আমার এক বন্ধুর মেয়ের কালকে জন্মদিন, তাই আমাদের সবাইকে দাওয়াত করেছে। তোমরা সবাই কাল সন্ধ্যায় রেডি থাকবে। আব্বু, আমাকেও কি যেতে হবে? আমি না গেলে হয় না? শফিকুল সবাইকে যেতে বলেছে, তাহলে তোমার সমস্যা কোথায়? আব্বু, কালকে আমার হাতে কিছু কাজ আছে, তাই আমি যেতে পারবো না। তুই কি আমাকে সবার সামনে লজ্জা দিতে চাস? এমনি কলেজে প্রতিদিন রিক্সা এবং পুরনো জামা কাপড় পরে যাস, আমার মান সম্মান কি থাকে বল? আমি কোনো কথা শুনতে চাই না, কালকে রেডি থাকবে। আমি আর কোনো কথা বললাম না, খাবার খেয়ে নিজে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজ চলে গেলাম। মাঠের কোনায় গিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা দিলাম। তখন রাফি বলল, কি রে, তোর আজকে কলেজে আসতে দেরি হলো কেন? আজকে একজন এসে তোর কথা জিজ্ঞেস করছে। আমার কথা আবার কে জিজ্ঞেস করবে? আরে তোমার ভালোবাসার মানুষ জান্নাত পুরো কলেজে তাকে না পেয়ে আমাদের কাছে আসে। আমরা বলছি তুই এখনো আসিস নাই, তারপর কলেজ থেকে চলে গেল। হাতে দেখলাম কিসের কার্ড। আমার তো কার্ডের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি জান্নাতের বিয়ের কার্ড? ওর নাম্বারটাও নেই। আমি ওদের সাথে কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। আজকে আর ভালো লাগছে না, এই জন্যই মনে হয় জান্নাত কলেজ আসেনি।
সন্ধ্যায় সবার সাথে রেডি হয়ে সাফিকুল আঙ্কেলের বাড়িতে যেতে লাগলাম। আজকে সব কিছু ম্যাচ করে পড়েছি আব্বুর কথা চিন্তা করে। প্রায় 30 মিনিট পর আব্বুর বন্ধুর বাসার সামনে চলে এসেছি। আমরা সবাই গাড়ি থেকে নেমে ভেতরে গেলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। ভেতরে যাওয়ার পর একজন লোক আমাদের সামনে আসলো, এসে আব্বুকে জড়িয়ে ধরলো। তার মানে উনি হয়তো শফিকুল আঙ্কেল। আমাদের সবার সাথে কিছুক্ষণ কথা বলে আমাদের গেস্ট রুমে নিয়ে গেল। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, বাড়ির চারপাশে সেনাবাহিনী দিয়ে ভরা। শফিকুল আঙ্কেল কি সেনাবাহিনীর কোনো পদে আছে? একটু পর হঠাৎ ওপরের দিকে চোখ গেল, দেখি একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কি করছে? তার মানে ওই কি শফিকুল আঙ্কেলের মেয়ে? আপনারা ঠিকই ধরেছেন, জান্নাত। তার মানে জান্নাতের আজকে জন্মদিন। আমাকে জন্মদিনের কার্ড দিতে কলেজে গেছে, আর আমি শুধু শুধু মন খারাপ করে ফেলেছি। জান্নাতকে আজকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা লেহেঙ্গা পরেছে। জান্নাত সিঁড়ি দিয়ে নামতে নামতে আমাকে দেখে ফেলেছে। জান্নাত সোজা আমার সামনে এলো, এসে বলল, তুই আমাদের বাসায়? তোকে তো জন্মদিনে কার্ড দিতে কলেজে গেছি, কিন্তু তোকে পাইনি। আর আজকে তো তোকে হিরোর মতো লাগছে। এই জামা কাপড় কোথায় পেলি? আসলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই কলেজে যেতে দেরি হয়ে গেছে। তুই আমাদের বাড়িতে কিভাবে আসলি? তুই তো আগে কখনো আমাদের বাসায় আসিসনি। আমি কি জানতাম এটা তোদের বাসা? আমি আব্বু আম্মুর সাথে এসেছি, এসে তোকে দেখে বুঝতে পেরেছি যে এটা তোদের বাসা। তোর আব্বু আম্মু মানে? তুই তো বলেছিস তোর দুনিয়ায় কেউ নেই। আসলে আমি তোর কাছে মিথ্যে বলেছি। আমার আব্বু আম্মু এবং একটা বোন আছে। তোর আব্বু আর আমার আব্বু তারা দুজন বন্ধু। আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। রায়ান শিকদার হলেন আমার বাবা। তাহলে তুই কলেজে খ্যাচিজে কেন আসিস? আমার বাবার ক্ষমতায় চলতে চাই না, আমি সাধারণ মানুষের মতো চলতে চাই, তাই এরকম ভাবে চলাফেরা করি। হঠাৎ আব্বু আর জান্নাতের আব্বু আমাদের সামনে আসলো। তখন আমার আব্বু বলল, রাসেল, এ হচ্ছে জান্নাত, তোর শফিকুল আঙ্কেলের মেয়ে। আর জান্নাত, এ হচ্ছে আমার একমাত্র ছেলে রাসেল। আঙ্কেল, আমরা দুজন দুজনকে আগে থেকেই চিনি। আমরা দুজনে একসাথে কলেজে পড়ি। তাহলে তো ভালোই। এবার চল, কেক কাটার সময় হয়ে গেছে। তারপর জান্নাত স্টেজে উঠল। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। আগে যদি জানতাম জান্নাতের বাসায় আসবো, তাহলে ওর জন্য উপহার নিয়ে আসতাম। জান্নাত কেক কাটলো। প্রথমে তার আব্বু আম্মুকে খাইয়ে দিল, তারপর আমার আব্বু আম্মুকে খাইয়ে দিল। জান্নাত হাতে এক টুকরো কেক নিয়ে আমার সামনে আসলো। তখন আমাকে বলল, দেখি হা কর তো, আমি তোকে কেক খাইয়ে দিই। আমার হাতে দে, আমি খেয়ে নিচ্ছি। জন্মদিন তোর না আমার? হা কর বলছি। আমি আর কোনো কথা না বলে হাঁ করলাম। জান্নাত আমাকে কেক খাইয়ে দিল। আমি জান্নাতকে বললাম, জান্নাত, তোকে তো জন্মদিনে কোনো উপহার দিতে পারিনি। আমি জানতাম না যে তোর জন্মদিনে আসবো, জানলে তোর জন্য উপহার নিয়ে আসতাম। আমার কোনো উপহার লাগবে না, তুই এসেছিস এতে আমি অনেক খুশি। রাতে খাওয়া দাওয়া করে সবার থেকে বলে চলে আসলাম বাসায়। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আসার সময় জান্নাতের মোবাইল নাম্বার নিয়ে এসেছি। শরীরটা ভালো লাগছে না, তাই ওকে আর ফোন না দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও 1 মাস চলে গেছে। এখন জান্নাত আমার সাথে আগের থেকে ফ্রিভাবে কথা বলে। ওই ছেলের কথা একেবারে ভুলে গেছে। আমার সাথে প্রতিদিন ফোনে কথা হয়। আমি আগের মতোই কলেজে যাওয়া আসা করি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো কলেজে। তারপর সোজা আমার সাথে এসে বসলো। জান্নাত এখন আমাদের সবার সাথে বন্ধুত্ব করেছে। কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক বিন্দাস আছি। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ করে বাইরে এসে রাফির আলাউদ্দিনকে বিদায় দিয়ে জান্নাত আর আমি বাসায় যেতে লাগলাম। রাশেল, চল আজকে দুজনে সারা দিন ঘুরবো। ঠিক আছে, চল। তারপর জান্নাত আর আমি সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ জান্নাত ফোন দিল। বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? খাবার খেয়েছিস? মাত্র খেয়ে রুমে আসলাম। তুই? আমিও খাওয়া দাওয়া করে এইমাত্র রুমে এসে তোকে কল দিলাম। ও,
রাশেল, কালকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে পারবি? পারবো, কেন বলতো? তোর সাথে আমার একটু কথা আছে, আসলে বলবো। আচ্ছা ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কলেজে একটু তাড়াতাড়ি গেলাম। আমি কলেজের ভেতরে একটা গাছের নিচে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ কলেজ গেটে চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ জান্নাত আজকে শাড়ি পরে কলেজ এসেছে। তাকে অনেক সুন্দর লাগছে। জান্নাত আমার সামনে এসে বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আজকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এখন চল আমার সাথে। আজকে ক্লাস করব না, আজকে তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবি? আর তুই বলছিস না আমার সাথে কি কথা আছে? এখন বলবো না, ওই জায়গায় গিয়ে তারপর বলবো। এখন কথা না বলে চল। আমি আর কোনো কথা না বলে জান্নাতের সাথে কলেজ থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠেছি, কেমন যেন লাগছে। দুজন কথা বলতে বলতে একটা পার্কের সামনে চলে এলাম। জান্নাত রিক্সা ভাড়া দিয়ে আমাকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো। তারপর একটা খালি জায়গায় গিয়ে বসলো। আমিও তার সাথে বসলাম। তখন আমি বললাম, এবার বল, কি কথা বলবি? এখনো কি আমাকে আগের মতোই ভালোবাসিস? জান্নাতের এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। তখন আমি বললাম, তুই হঠাৎ এ কথা বললি কেন? আমি যেটা বলেছি সেটার উত্তর দে আগে। এখনো তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই বলেছিস আমার সাথে বন্ধুত্ব ছাড়া ভালোবাসতে পারবি না, তাই তোকে আর ভালোবাসার কথা বলি না। আসলে ওই ছেলের কথা মন থেকে মুছতে পারছিলাম না, তাই তোকে ভালোবাসতে পারি নাই। কিন্তু এখন তোর সাথে চলতে চলতে ওর কথা একদম ভুলে গেছি, আর তোর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি। আমি বুঝতে পারছি আমি তোকে ভালোবেসে ফেলেছি, তাই তোকে কথাটা না বলে থাকতে পারছি না। আমি তোকে ভালোবেসে ফেলেছি রাশেল, আই লাভ ইউ। যদি তোর ভালোবাসার মানুষ আবার ফিরে আসে তখন তো আমাকে ছেড়ে চলে যাবি, তাই আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে যাবি না? তুই যা বলবি আমি তাই করব। বল আমাকে কি করতে হবে? আমাকে এখন কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হবে। পড়ালেখা শেষ হলে আমি তোকে বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, আমি তোর কথায় রাজি। তাহলে এখন থেকে আর তুই না করে আমি তোকে তুমি করে বলবো। ঠিক আছে, চলো দুজনে এখনই বিয়ে করে ফেলি। বিয়ে করবে ভালো কথা, কিন্তু তোমার জন্ম নিবন্ধন কোথায়? সেটা ছাড়া তো বিয়ে হবে না। আমারটা সবসময় আমার সাথেই থাকে। আমার জন্ম নিবন্ধন আমার সাথেই সবসময় থাকে। তাহলে তো ভালোই, চলো। দুজনে পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কাজী অফিসে গেলাম। বিয়েটা করে কাজী অফিস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। দুজনে খাওয়া দাওয়া করে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 6টা মাস চলে গেল। আমার আর জান্নাতের ভালোবাসা আগের থেকে অনেক গভীর হয়েছে। জান্নাত এখন আমাদের বাসায় আসে। 6 মাসে আমি অনেক কাজ করেছি, সেটা সময় হলেই জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জান্নাত আমার রুম গুছিয়ে রাখছে। আমি দরজা বন্ধ করে জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই তুমি কি করছো? কেউ এসে দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? ও তাই? তাহলে আমাকে একেবারে বাসায় নিয়ে আসো। আনবো তো, আগে পড়ালেখা শেষ করি। কবে যে পড়ালেখা শেষ হবে? ধৈর্য করো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এখন আমাকে একটা কিস করো। আমি পারবো না। তুমি করতে পারো না? ঠিক আছে, আমি করছি। জান্নাতকে আমার দিকে ঘুরিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আপনাদের একটা কথা বলে রাখি, আমি যে জান্নাতকে বিয়ে করেছি এটা আমার বন্ধুরা কেউ জানে না। আমার পরিবার তো ভুলেও বলতে পারবো না। কলেজের সবাই জানে আমরা দুজন ফ্রেন্ড। সকালে আমি আর জান্নাত রিক্সা নিয়ে কলেজে গেলাম। রাইসে গাড়ি নিয়ে আগে চলে এসেছে কলেজে। কিরে, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। জান্নাত, তুই একটু ক্লাসে যা। আমি থাকলে সমস্যা কোথায়? তোকে পরে বলবো, কথাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি ক্লাসে গেলাম। তোরা সবাই কথা শেষ করে আয়। জান্নাত কথাটা বলে ক্লাসে চলে গেল। তখন আমি বললাম,
এবার বল, কি কথা বলবি? রাসেল, আকাশ বাংলাদেশে এসেছে। গতকাল তাকে একটা মার্কেটের সামনে দেখলাম। এখন তাহলে কি করবি তুই? আমি আকাশের কথা শুনে মাথাটা পুরো গরম হয়ে গেল। তখন আমি বললাম, ওকে, এখন কিছু করা যাবে না, যা করব বুদ্ধিতে করতে হবে। তুই শুধু একবার বল, ওই শালাকে বাসা থেকে তুলে আনি। মাথা গরম করে কিছু হবে না, আগে আমাদের আকাশকে ফলো করতে হবে। সে কোথায় যায়, কি করে, আমাদের এই সব কিছু খোঁজ খবর নিতে হবে। তুই ঠিকই বলেছিস, আমি আমাদের লোককে বলে দিয়েছি আকাশকে ফলো করার জন্য। ঠিক আছে, এখন ক্লাসে যাই, আর জান্নাতকে অন্য কথা বলে কাটিয়ে দিব। ঠিক আছে, চল। সবাই ক্লাসে চলে আসলাম। আমি আর রাফি গিয়ে একটা সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। তারপর সব ক্লাস করে বাইরে চলে আসলাম। জান্নাত আমাদের বলল, তোরা কি কথা বলছিস? আমি বলছি, আসলে রাফি একটা মেয়েকে পছন্দ করে, তাই আমাকে বলেছে তার সাথে লাইনটা করিয়ে দিতে। আর তোর সামনে কথাটা বলতে লজ্জা পাচ্ছে, তাই বলিনি। আমার কথা শুনে রাফি আর আলাউদ্দিন হাঁ করে তাকিয়ে আছে। তখন জান্নাত বলল, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো বন্ধু, সব কথা শেয়ার করতেই পারি। ঠিক আছে, এখন বাসায় চল। আমি আর রাফি আর আলাউদ্দিন কোনো কথা না বলে চলে গেল। আমি ওদের চোখ টিপ মারলাম, কারণ এখানে কথা বললে জান্নাত আরও কিছু জানতে চাইতো। জান্নাত তার বাসায় চলে গেল, আমিও আমার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরও 5টা দিন চলে গেল। এই 5 দিনে আকাশের অনেক খবর পেয়েছি। আকাশ আগের মতোই আছে। রাত 12টায় আলাউদ্দিন, রাফি এবং আমি এবং বাকি লোকগুলো আকাশের একটা আস্তানায় আক্রমণ করতে যাচ্ছি। আকাশ এই আস্তানা ছোট ছোট বাচ্চাদের তুলে এনে তাদের পাচার করে, তাই আমরা ওদের উদ্ধার করতে এসেছি। আমরা সবাই আকাশের আস্তানা চারপাশ ঘিরে ফেলেছি। আমি, রাফি এবং আলাউদ্দিন আস্তানার ভিতরে ঢুকে গেলাম। আমি ভেতরে ঢুকে এমন একজনকে দেখব সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি ভেতরে ঢুকে দেখি রনি এবং জীবন 2টা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের দেখে ওই 2টা মেয়েকে ছেড়ে দিল। তারপর রনি বলল, রাসেল, তোরা এখানে কেন? আমাদের বুঝি এখানে আশা করিসনি? তাহলে তোরা যখন এসেছিস, আজকে তোরা জীবিত ফিরে যেতে পারবি না। রনি এবং জীবন, তোরা হয়তো আমাদের সম্বন্ধে ভালো করে জানিস না। আরে, তোদের আমি ভালো করে চিনি। ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষার সময় তোদের সাথে যোগ দিয়ে সব খবর রেখেছি। কিন্তু একজন মানুষকে বাহির করতে পারি নাই, সেটা হচ্ছে তোদের বসকে। আমাদের বসকে আর কখনো দেখতে পাবি না, কারণ আজকে তোদের জীবনের শেষ দিন। তোরা আমাকে হাসালি। তোরা হয়তো জানিস না, এখানে যারা আসে তারা কখনো জাননি ফিরতে পারে না। ও মা, তাই নাকি? তোরা হয়তো ভালো করে জানিস আমরা কার লোক। সেটা আমরা ভালো করে জানি। তোরা হলি বাংলাদেশের একজন বড় মাফিয়ার লোক। তোদের মেরে ওই মাফিয়াকে মারবো, তারপর আকাশের বস এই দেশে রাজত্ব করবে। সেটা তোরা কখনোই করতে পারবি না। তোদের এবং ওই আকাশকে মেরে তারপর তোদের বসকে মারবো। তাই নাকি? তাহলে দেখ কে কাকে মারে। আরে, ওদের মারতে আমার হাত নষ্ট করবো কেন? আমাদের লোকই ওদের জন্য যথেষ্ট। অ্যাটাক! আমি এটা বলার সাথে সাথেই চারপাশ থেকে গুলি করা শুরু হয়ে গেল। রনি আর জীবন আড়ালে চলে গেল। তার সব লোক গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি করতে করতে মারা গেল। আমরা গিয়ে রনি এবং জীবনকে গিয়ে ধরলাম, ধরে মারতে লাগলাম। তখন আমি বললাম, কিরে, আমাদের না মেরে ফেলবি? রাসেল, তোরা আমাদের মাফ করে দে, আমরা আর কখনো এসব কাজ করব না। তোদের মতো জানোয়ারদের কখনো বাঁচিয়ে রাখবো না। তোরা আমাদের সাথে বেইমানি করছিস, তোদের আজকে শেষ দিন। মারার আগে জেনে যা এবং দেখে যা, আমি সেই মাফিয়াদের বস, রাসেল সিকদার। এটা বলে রনি আর জীবনকে শ্যুট করে দিলাম। তারা দুজন গড়াগড়ি করতে করতে মারা যায়। আমাদের লোককে বলি তাদের লাশ নদীতে ফেলে দিয়ে আসতে। আমাদের লোক তাই করলো। হঠাৎ রনির মোবাইলটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আকাশ বস দিয়ে সেভ করা। আমি রিসিভ করার পর আকাশ বলল, শোন রনি, তোর ওই মেয়েগুলোকে বর্ডারের পাশে আমাদের যে আস্তানা আছে ওখানে নিয়ে আয়। আমি ওখানে আছি। ইন্ডিয়ার একজন বড় মাফিয়াকে পেয়েছি, সে ওই মেয়েগুলোকে কিনতে চায়। এই বলে আকাশ ফোন কেটে দিল। আমি আলাউদ্দিনের রাফিকে বললাম, শোন,
আমরা এখন এই আস্তানায় যাব, আকাশকে ধরে তার বসকে বাংলাদেশে আনবো। তা না হলে বুঝলাম, কিন্তু ওদের আস্তানা তো আমরা চিনি না, আর আকাশও তো আস্তানার নাম বলে নাই। আরে হারামি, আমি এমনি এমনি কি মাফিয়া হয়েছি? এখন আকাশের নাম্বার ফাইমের কাছে পাঠিয়ে দিব। সে নাম্বারটা দিয়ে কম্পিউটারে দেখবে আকাশ এখন কোথায় আছে। সালা তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তাহলে এখনই নাম্বার পাঠিয়ে দেই। দিচ্ছি। আমরা ওখানে আকাশের গাড়ি নিয়ে যাব, তাহলে আমাদের আর সন্দেহ করতে পারবে না। আরও কিছু কথা বললাম, এর ফাঁকে ফাইমকে নাম্বার পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ফাইম ফোন দিয়ে জায়গার নাম বলে দিল। আমরা গাড়ি নিয়ে আকাশের আস্তানা যেতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আস্তানা থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামালাম। এই আস্তানার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, নীরব একটা জায়গা। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। শোন, আমি গাড়ি নিয়ে ভেতরে যাব, তোরা লোক নিয়ে পুরো আস্তানার চারপাশে ঘিরে ফেলবি। বাইরে ওদের যতগুলো লোক আছে সবগুলোকে মেরে ফেলবি, এমনভাবে মারবি যাতে ভেতরে কোনো শব্দ না হয়। ঠিক আছে, তবে ভিতরে তোর যদি ওরা ক্ষতি করার চেষ্টা করে? ওরা আমার কিছুই করতে পারবে না। আমি অ্যাটাক বলার সাথে সাথেই আক্রমণ করা শুরু করে দিবি, ঠিক আছে? ঠিক আছে, তুই তাহলে গাড়ি নিয়ে ভিতরে যা, আমরা বাহিরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। ঠিক আছে, আমি ভেতরে গেলাম। আমি গাড়িতে উঠে মুখে মাস্ক পরে গাড়ি চালিয়ে আস্তানার ভেতরে গেলাম। বাধা আমাকে কেউ দিতে পারেনি, কারণ তারা মনে করেছে তাদের গাড়ির ভেতরে রনি আর জীবন ছিল। আমি সোজা আস্তানার ভেতরে গাড়ি ঢুকিয়ে দিলাম। ভেতরে ঢুকে দেখি আকাশ একটা লোকের সাথে কথা বলছে। গাড়ি দেখে তারা দুজনে এদিকেই আসছে। তারা মনে করেছে গাড়ির ভেতরে মেয়ে নিয়ে এসেছে। আসলে সব মেয়েগুলোকে আমি একটা গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়েছি সেটা পরে জানতে পারবেন। আগে আকাশ আর সেই বাহির দেশের মাফিয়াকে ওপরে পাঠিয়ে দিই। আকাশ আর বাইরের দেশের মাফিয়া যখন গাড়ির সামনে আসলো, তখন আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। কিরে রনি, তুই মুখে মাস্ক পরে আছিস কেন? আর জীবন কোথায়? আমি কোনো কথা বলছি না। তখন আকাশ আবার বলল, কিরে কথা বলছিস না কেন? গাড়ি দরজা খোল, ইন্ডিয়ার মাফিয়াকে মেয়েগুলো দেখা। এবার আমি মুখ থেকে মাস্ক খুলে ফেললাম। আকাশ এবং বাইরের দেশের মাফিয়া আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি রে, অবাক হচ্ছিস? রনি আর জীবনের জায়গায় আমি কেমন করে আসলাম? ও, তার মানে তুই জেনে গেছিস আমি বাংলাদেশে এসেছি। তুই যেদিন এসেছিস ওই দিন তোকে দেখেছি। এতদিন তোর পাশে লোক রাখিয়ে রেখেছি। তুই কোথায় কি করিস? যখন তুই জেনেই গেছিস, তাহলে আজকে তোকে আর জীবিত ফিরে যেতে হবে না। আচ্ছা তাই? একটু চারপাশে তাকিয়ে দেখতো। আকাশ চারপাশে তাকিয়ে দেখে তার সব লোকগুলোর মাথায় গুলি ধরে রেখেছে আমার লোক। রাফি আর আলাউদ্দিন আমার দুই পাশে দাঁড়ালো। কি মিস্টার আকাশ, তুই মনে করছিস আমার বোনকে মেরে পালিয়ে থাকতে পারবি? সেটা কখনোই সম্ভব না। আজকে তোর জীবনের শেষ দিন। এটা বলে আলাউদ্দিন আকাশের পায়ে একটা গুলি করে দিল। বাইরের দেশের মাফিয়া ভয়ে এক করে দাঁড়িয়ে আছে। সে হয়তো এমন কিছু হবে ভাবতে পারেনি। আমার ভুল হয়ে গেছে, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি আর এমন কাজ করব না কখনো। তোর জীবন ভিক্ষা দেব, তার আগে বল তোর বস সাদেক বাচ্চু কোথায়? আমি এটা বলতে পারবো না। আমি যদি বলেই দিই তাহলে আমাকে জানে মেরে ফেলবে। তুই যদি না বলিস তাহলে আমরা তোর জানটাই নিয়ে নেব। বলছি আমাকে তোরা মারিস না। বস ওই দিন আমার সাথে বাংলাদেশে আসে, এখন তার বাসায় আছে। বস আবার নতুন করে সবকিছু চালাতে শুরু করেছে। তার মানে সাদেক বাচ্চু বাংলাদেশে আছে? তাহলে আজকেই ওর দিন শেষ। আলাউদ্দিন, তোর কাজটা সেরে ফেল। বলার সাথে সাথেই আলাউদ্দিন আকাশের বুকে একটানে গুলি করতে থাকে। আকাশ লাফাতে লাফাতে মারা গেল। মিস্টার মাফিয়া, তোকে আমি ছেড়ে দিচ্ছি। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যদি আর কখনো তোকে বাংলাদেশে দেখি, সেদিন তোর শেষ দিন হবে। কথাটা মনে রাখিস। এখন তুই যেতে পারিস। শুধুমাত্র বলতে দেরি, বাইরের দেশের মাফিয়াটা তার লোক নিয়ে চলে গেল, আর আকাশের সব লোকগুলোকে মেরে ফেললাম। আকাশের লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বেজে গেছে। সাদেক বাচ্চুর বাসায় আমি, রাফি আর আলাউদ্দিন গাড়ি নিয়ে চলে আসলাম। পেছনে আরো 3টি গাড়ি করে আমার লোক ছিল। আসতে লেগেছে 30 মিনিট। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে সবাই ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে সবাই গুলি করা শুরু করলাম।
সাদেক বাচ্চুর লোক আমাদের গুলি করা শুরু করেছে। সবগুলোকে মেরে বাসার দরজা ভেঙে ঢুকলাম। তারপর সাদেক বাচ্চুর রুমের দরজা ভেঙে আমি আর রাফি আর আলাউদ্দিন ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখি সাদেক বাচ্চু বিছানার উপর নেই, টয়লেটের দরজা বন্ধ। রাফি গিয়ে টয়লেটের দরজা লাথি মেরে ভেঙে ফেললো। ভেতরে দেখি সাদেক বাচ্চু চুপ করে বসে আছে। তার কোনো কথা না শুনে তিনজনে গুলি করা শুরু করলাম। গুলি করার পরে হাতের এবং পায়ের রগ কেটে দিলাম। সাদেক বাচ্চুর লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলেছি। আমি, রাফি আর আলাউদ্দিন সাদেক বাচ্চুর বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাফির বাসায় চলে আসলাম। আমার লোকগুলোকে বলেছি আমার আস্তানা চলে যেতে। এবার আপনাদের সব খুলে বলি আমি কেন মাফিয়া হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন এই সাদেক আমার দাদার ম্যানেজার ছিল। এই সাদেক বাচ্চু দাদার 50 কোটি টাকা মেরে বাইরে চলে যায় এবং আমার দাদাকে মেরে ফেলে। তখন আমি, আম্মু আর আব্বু বাইরে ঘুরতে এসেছি। দাদা আমাকে অনেক আদর করত, তাই আমি প্রতিজ্ঞা করেছি আমার দাদার হত্যার প্রতিশোধ নিব। রাফি, আলাউদ্দিন আমার ছোটকালের বন্ধু। রাফির বাবা হচ্ছেন মেজরের প্রধান এবং আলাউদ্দিনের বাবা হচ্ছে পুলিশের প্রধান। আমরা সবাই ওদের সাথে যোগাযোগ রেখে এসব কাজ করে গেছি। আকাশ একদিন কলেজ থেকে আলাউদ্দিনের বোনকে তুলে নিয়ে গিয়ে নোংরামো করে ধর্ষণ করে মেরে ফেলে, আর তারপর আকাশ বাইরে চলে যায়। আকাশের খোঁজ খবর নিয়ে জানতে পারি আকাশ সাদেক বাচ্চুর ডান হাত ছিল, আর নয়ন ছিল আকাশের ছোট ভাই। সেও মেয়েদের সাথে এমন কাজ করত, তাই তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। আলাউদ্দিন এবং রাফির বাবার সাপোর্ট না থাকলে এতদূর কখনই আসতে পারতাম না, কারণ তাদের কারণে আমার নাম হয়েছে মাফিয়া। আমি কাজ করতাম রাতে, তাই বাংলাদেশ কেউ চিনতে পারেনি। বাংলাদেশের 64 জেলায় এই মাফিয়ার নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে সবাই। তো যাই হোক, পরের দিন বিকালে আমি বাসায় আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পরে রায়েশ এসে দরজা খুলে দিল। কিরে ভাইয়া, তুই রাতে কোথায় গেছিলি? রাফির বাসায় ছিলাম। ও ঠিক আছে, ভিতরে আয়। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আবার একটা ঘুম দিলাম। দেখতে দেখতে 2টা মাস চলে গেছে। আজকে আমার আর জান্নাতের আবার বিয়ে হবে। সবাই জেনে গেছে আমি আর জান্নাত বিয়ে করেছি। এটা আমি সবাইকে বলেছি। সবাই অনেক খুশি হয়েছে এবং রাগও হয়েছে। রাগ হওয়ার কারণ তাদের না জানিয়ে বিয়ে করেছি, আর খুশির কারণ হচ্ছে আমার আব্বু আর জান্নাতের আব্বু আমাদের বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছিল। বিয়েতে মেজরের প্রধান, পুলিশের প্রধান এবং বড় বড় লোকের এসেছে। খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। আলাউদ্দিনের রাফি আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আমি ভেতরে ঢুকে দেখি জান্নাত বড় করে ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমাকে দেখে জান্নাত যেটা বলল সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আরে মাফিয়া, তো আপনার আসতে এত লেট হলো কেন? জান্নাত, তুমি এই নাম কোথায় শুনেছ? রাফি আর আলাউদ্দিন আমাকে সব বলেছে। প্রথমে একটু রাগ হয়েছিল, পরে ওদের ব্যাপারে শুনে অনেক খুশি হয়েছি। ওদের মতো জানোয়ারদের বাঁচিয়ে রাখো নাই। ঠিক বলেছ, তাদের বাঁচিয়ে রাখলে আবার আগের মতো শুরু করতো। তাহলে আমি এখন একজন মাফিয়ার বউ হয়েছি। আমাকে এখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না পারুক, আমি তো পারবো। তুমি আমাকে কি করবে? ওই যে বাসর রাতে স্বামী স্ত্রী যেটা করে, এটা বলেই জান্নাতের দিকে এগিয়ে যেতে লাগলাম। খবরদার তুমি আমার দিকে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, এখানে কেউ আসবে না। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি বলেছিলে চিৎকার করবে, তাহলে এখন করছো না কেন? আমি তো এমনি বলছি, আমি এখন সুখের ঠিকানায় আছি। তুমি সুখের ঠিকানা কোথায় পেলে? এই যে তোমার বুকে। তাই, তাহলে চলো বিড়ালটা মারি। আগে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নি, তারপর বিড়াল মেরো। ঠিক আছে চলো। এই যে বন্ধুরা, আপনাদের আর জানতে হবে না, বাকিটা ইতিহাস। এইরকম আরো নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।